বিয়ে হয়েছে আজ থেকে ১৩ বছর আগে। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বিয়ের ঠিক পরের দিনই জানতে পারি আমার হাজব্যান্ডের সাথে একজনের বিয়ের কথা হয়েছিল। কিন্তু বিয়েটা কোনো একটা ছোট কারণে হয়নি। আস্তে আস্তে দেখি মেয়েটা ওকে প্রতিদিন কল মেসেজ দিচ্ছে। তখনই বুঝতে পারি তাদের মধ্যে প্রেমও হয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করায় সে বলে যে মেয়েটাকে সে বলেছে যে ওর বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু বিয়ের ৭ মাস পর্যন্ত ওই রকম মেসেজ কল দেখে আমি নিজেই নাম্বার লুকিয়ে নিয়ে ভদ্র ভাষায় জানিয়ে দিই যেন আর বিরক্ত না করে। বিশ্বাস মেয়েটা আর যোগাযোগ করেনি। আমি ব্যাপারটা মেনে নিয়েই চলতে থাকি। কিন্তু খেয়াল করে দেখি হাজব্যান্ড আমার সাথে রোমান্টিক না, বেশি কথা বলে না, আমার প্রতি সে মোটেও যত্নশীল না। তার কোনো ফিলিংসই নেই আমার প্রতি। বিয়ের পর আমি নিজ থেকে না চাইতেও সে আমাকে কখনো কোথাও নিয়ে যেত না, জোরাজুরি করলেও নিত না। সবসময় আমিই তাকে ট্রিট দিতাম, সে আমাকে কোথাও নিতে চাইতো না। এই ১২ বছরে সে শুধু একবার আমায় কক্সবাজার নিয়ে গিয়েছিল। ভরণ পোষণ কিছুই দিত না, কারণ আমি জব করতাম। তার একটা অভ্যাস ছিল, কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কথা বন্ধ করে দিত। আর তার সাথে দুর্ব্যবহার তো আছেই। যাই হোক, এই অসহ্য যন্ত্রণা সহ্য করে আমি তার সাথেই ছিলাম, কারণ বিয়ের ১ বছরের মধ্যে আমাদের একটা বেবি হয়। যাই হোক, সব কাহিনী বলতে গেলে একটা বিশাল বই লেখা হয়ে যাবে, যার প্রতিটা পাতায় শুধু আমাকে দেয়া অসহ্য রকম যন্ত্রণা, অবহেলা আর বুক ছেঁড়া আত্মচিৎকার ছাড়া কিছুই পাবেন না। আমি এখন জব করি না, আর আমাদের এখন ২টা বেবিও আছে। ঠিক ২ বছর আগের ঘটনাক্রমে ওর ফেসবুক মেসেঞ্জার, তার আগে সেই গার্লফ্রেন্ডের সাথে তার অপ্রীতিকর কিছু মেসেজ আমি দেখে ফেলি। কিন্তু মেয়েটা পরের দিন কনভারসেশনের জন্য অনুতপ্ত বোধ করলেও আমার হাজব্যান্ড খুব স্বাভাবিকভাবে নেয়। আমি তাদের এইসব কথাবার্তা সহ্য করতে না পেরে মেয়েটাকে কল দিই। মেয়েটাকে আমার কাছে মাফ চায় এবং বলে আমার হাজব্যান্ড সবসময় তাকে নক করে, আর লাস্ট ২ বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ হচ্ছে, তাও আমার বাবা মারা যাবার সময় থেকে। আমি এসব ঘটনা শুনে খুবই ভেঙে পড়ি। মেয়েটা আমাকে জানায় আমার হাজব্যান্ড তাকে পাগলের মতো ভালোবাসে এবং মেয়েটা যোগাযোগ করতে চায় না, সে জোর করে তার সাথে যোগাযোগ করে। এরকম হাজারো কথা, হাজারো উদাহরণ। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে সে উল্টো আমাকে জেরা করে যে আমি কি স্পাইগিরি করি। তার যা খুশি সে তাই করবে, সে কাউকে মানে না, তার বাবা মাকেও না। আরও বলে, পোষালে থাকো, না ভালো লাগলে চলে যাও। আমি সেই দিন খুব ভালো মতো বুঝতে পেরেছি, যাকে ১০ বছরে মন থেকে সরাতে পারিনি, সেখানে আমি জায়গা কিভাবে পাবো। অর্থাৎ তার সাথে ১০ বছরের একটা সম্পর্ক। লাস্ট ৭ বছর থেকে সে বিছানা আলাদা করেছে, কারণ তার নাকি ঘুম হয় না। সকালে অফিস করতে হয়, না ঘুমালে তার প্রেশার বেড়ে যায়। তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায়। আমার বাবা নেই। আমি এখন জবও করি না, কারণ আমার ২টা বাচ্চা। শ্বশুর বাড়িতে জানিয়েছি, বাবার বাড়িতে জানিয়েছি, সবাই শুধু বলে মানিয়ে চলতে বাচ্চাদের জন্য। আমার খুব কাছের বন্ধু যারা আমার ব্যাপারে জানে, তারা আমাকে এই কঠিন অবস্থায় দেখে বলে আমি নাকি পরক্রিয়া করলেও আমার দোষ হবে না। কিন্তু আমার পারিবারিক শিক্ষা আমাকে তা শিখায়নি। আর এভাবে এত মানসিক অত্যাচারের ভিতর দিয়ে আমি ১২ বছর কাটিয়ে দিয়েছি। কিন্তু আজকাল আমি আর নিতে পারছি না। কথায় কথায় দোষ ধরা, তার কথার উপর কোনো কথা বলা যাবে না, এসব আমার সহ্যের বাইরে চলে গেছে। সেদিন তার মুখের উপর একটা কথা বলাতে আমার ছোট বাচ্চার সামনে আমাকে মারতে আসে। তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ, এত ঘৃণা আমি আগে কখনো দেখিনি। আমি সেই দিন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে। কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলি। আমি কোনো গালাগালি বা অকথ্য ভাষায় কিচ্ছু বলিনি, শুধু তার কথার পিঠে একটা সাধারণ কথা বলি, আর তাতেই সে আমাকে মারতে আসে। আমার এখন আর সহ্য হচ্ছে না, দম বন্ধ লাগে, কিন্তু বাচ্চাদের দিকে তাকিয়ে নিজেকে বুঝাইছি। কিন্তু আমার মন চাচ্ছে ডিভোর্স দিয়ে দিই। আমি আমার শ্বশুরকে বলেছি সংসার করব না, কিন্তু সেও আমাকে ধৈর্য ধরতে বলে। আমি তো এক ছাদের নিচে সেপারেশনেই আছি, আমাকে বাধ্য করেছে এইভাবে থাকতে। আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু আমার খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে। আমার সুসাইড করতে ইচ্ছে করে। বিশ্বাস করেন, সুসাইড কেউ ইচ্ছে করে না। একটা মানুষ কতটা অসহায় হয়ে, কতটা কষ্ট পেলে পৃথিবীর মায়া ত্যাগ করে, তা আমি খুব ভালো মতো বুঝতে পারি। মানুষ কেন আত্মহত্যা করে জানেন? একাকিত্বের জন্য। আমি তাও পারি না। এটা একটা আপুর স্টোরি, সে ফেসবুকে পোস্ট দিয়েছিল। সেদিন সেটা পড়ে আমার ভিতরের আত্মা কেঁপে উঠেছিল। মানুষ কতটা যন্ত্রণায় ভোগে। এভাবে 2টা বাচ্চা নিয়েও সে এক ছাদের নিচে সেপারেশনে থাকে। বিশেষ করে একটা জিনিস আমাকে বারবার ধাক্কা দিচ্ছিল, যে সবাই তাকে শুধু ধৈর্য ধরতে বলতেছে। আচ্ছা, একটা মেয়ে আর কত ধৈর্য ধরতে পারে?
এরকম পরিস্থিতিতে আদৌ কি ধৈর্য ধরা যায়, যেখানে সে 12টা বছর এভাবে ধৈর্য ধরে আছে? তবে এই আপুর ক্ষেত্রে আমি একটা পরামর্শই দিব, যেহেতু আপনি আগেও চাকরি করতেন, এখনো চাকরি করার চেষ্টা করুন আর নিজেকে ব্যস্ত রাখুন। ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।